শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা মাঝখানে একদিন পর আ আজকে ক্লাসে উপনীত হয়েছি। আজকে আমরা মূলত ব্যষ্টিগত নীতি উৎপাদন তত্ত্ব অধ্যায়ে উৎপাদনকারী ভারসাম্য আলোচনা করে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উৎপাদনকারী বা নিয়োগকারী ভারসাম্য, হ্যাঁ? উৎপাদনকারী বা নিয়োগকারী ভারসাম্য আলোচনা করে উপকরণের কাম্য ব্যবহার কিভাবে নির্ধারিত হয় অথবা এটা। আমি সরাসরি পিডিএফ থেকেই বুঝাচ্ছি যাতে সময় কম লাগে আমাদের। নিয়োগকারী বা উৎপাদনকারীর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। স্বাভাবিক বিষয়, অর্থাৎ সর্বোচ্চ মুনাফার উদ্দেশ্যে একজন উৎপাদনকারী উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগ করে থাকে। তাই নিয়োগকারী এমনভাবে উপকরণ ব্যবহার করবে যেন সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। এই অবস্থাকে কাম্য অবস্থা বা নিয়োগকারী ভারসাম্য অবস্থা বলা হয়। এটা পরীক্ষায় আসে। নিয়োগকারী ভারসাম্য অবস্থা বলতে কি বুঝো? যে অবস্থায় সর্বোচ্চ উপকরণ নিয়োগে যে অবস্থায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় তাকে নিয়োগকারী ভারসাম্য অবস্থা বা কাম্য অবস্থা বলা হয়ে থাকে। এটাই হচ্ছে সমাধান। আমি আবার বলছি, উপকরণ নিয়োগে যে স্তরে সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় তাকে নিয়োগকারী ভারসাম্য অবস্থা বলা হয়। একজন উৎপাদনকারী দুভাবে কাজটা করো। তাহলে আমার উপকরণে বা কাম্য অবস্থা বা ভারসাম্য অবস্থা কাকে বলে বিষয় একটু দেখলাম। একজন উৎপাদনকারী দুইভাবে ভারসাম্য লাভ করতে পারে। একটা হচ্ছে নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন লাভ। ভালো করে খেয়াল করবা। উৎপাদনকারী দুইভাবে ভারসাম্য লাভ করতে পারে। নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন লাভ। সেটা কিরকম? খরচের পরিমাণ নির্দিষ্ট হলে উৎপাদনকারী চাইবে সে খরচে সবচেয়ে বেশি উৎপাদন করতে। অর্থাৎ খরচের পরিমাণ হচ্ছে ৳১,০০০, সে ৳১,০০০ খরচ করবে। ৳১,০০০ কয়টা দ্রব্য উৎপাদন করতে পারবে সেটা কোনো লিমিটেশন নাই। তাহলে ৳১,০০০ সর্বোচ্চ জিনিস উৎপাদন করতে চাইবে। তো নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন করা যায়। এভাবেও ভারসাম্য লাভ করা যায়। যে পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক উৎপাদন করা যাবে, সেখানে উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে। সমখরচ রেখা নির্দিষ্ট খরচ নির্দেশ করে, সমুৎপাদন মানচিত্র উৎপাদনের বিভিন্ন স্তর নির্দেশ করে। কাজেই সমখরচ রেখা এবং সমুৎপাদন রেখা মানচিত্র এগুলো বলার দরকার নেই। তোমাদের যা লিখতে হবে সেটা হচ্ছে আ উৎপাদন নিয়োগকারী ভারসাম্য অবস্থা কাকে বলে এটা, এই কথাটা। তারপরে নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন এটা। অনুমিত শর্ত দিয়ে সোজা শুরু করে দিবা। এটা হেডলাইন। এই লাইনটা লিখবা। অনুমিত শর্ত কি, কি? খরচের পরিমাণ নির্দিষ্ট এবং জানা আছে। খরচ কি ৳৫,০০০ না ৳১০,০০০ এটা জানা আছে। ২ টা উপকরণ। একটা শ্রম, একটা মূলধন। শ্রম এবং মূলধনের দাম স্থির। এগুলোর দামের কোনো পরিবর্তন হবে না। উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করে। অর্থনীতির দুটো কমন আ তোমার অনুমিত সত্য হচ্ছে ভোক্তা যুক্তিশীল আচরণ করে, উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করে। প্রযুক্তি জ্ঞান স্থির। এই অনুমতি সাপেক্ষে একজন উৎপাদনকারী
নির্দিষ্ট করা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন করতে পারবে। চিত্র দেখো, ভূমি অক্ষ, লম্ব অক্ষ। AB হচ্ছে সমকোণ রেখা। AB সমকোণ রেখা। এই সমকোণ রেখা দ্বারা বোঝাচ্ছে আমার খরচ নির্দিষ্ট। ধরলাম খরচ ফিক্সড ৳১,০০০। চিত্রে x অক্ষে শ্রম দেখানো হয়েছে, y অক্ষে মূলধন দেখানো হয়েছে। AB একটি সমকোণ রেখা যা উৎপাদনকারীর নিকট নির্দিষ্ট পরিমাণ ব্যয় বা খরচ নির্দেশ করে। EP1, EP2, EP3 তিনটি সমউৎপাদন রেখা। EP1 মানে 10 একক, EP2 মানে 20 একক, EP3 মানে 30 একক উৎপাদন নির্দেশ করে। মানে ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হলো। AB হচ্ছে সমখরচ রেখা। এই AB সমখরচ রেখা মানে আমার খরচটা ফিক্সড। এই খরচ দিয়ে আমি 10 একক উৎপাদন করতে পারবো, 20 একক উৎপাদন করতে পারবো, 30 একক উৎপাদন করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে সর্বোচ্চ 30 একক উৎপাদন করার সুযোগ আছে, 20 একক উৎপাদন করার সুযোগ আছে, 10 একক উৎপাদন করার সুযোগ আছে। ধরলাম এই খরচটা আছে ৳১,০০০। আমার কাছে যদি ৳১,০০০ দেয়া হয় আমি 10 একক, 20 একক, 30 একক উৎপাদন করতে পারবো। আমি যদি উৎপাদন করি আমার লক্ষ্য থাকে সবচেয়ে বেশি উৎপাদন করা। দেখা যাচ্ছে যে ইপিটি যে সমউৎপাদন রেখাটা সেটা হচ্ছে আমার সীমানার বাইরে। অর্থাৎ এবি সমখরচ রেখা থেকে বাইরে। এটা আমার আওতার বাইরে। তাই আমি এখানে চাইলেও উৎপাদন করতে পারছি না। উৎপাদনকারী ইপিটি সমখরচ রেখা উৎপাদন করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে আমার এই সমখরচ রেখায় ২ টা সমউৎপাদন রেখা আছে EP2, EP1। EP2 হচ্ছে Q বিন্দুতে, EP1 হচ্ছে P এবং R বিন্দুতে। অর্থাৎ P, Q, R তিনটাই এবি সমকোণ রেখায় অবস্থিত এবং একই সাথে Q বিন্দু হচ্ছে 20 একক, P এবং R বিন্দু হচ্ছে 10 একক। যেহেতু আমার Q বিন্দুতে উৎপাদন করার সুযোগ আছে 20 একক, আমার মাথায় এতটা খারাপ হয় না যে আমি 10 একক উৎপাদন করব। অর্থাৎ একজন উৎপাদনকারীর কাছে এই ৩ টা বিন্দুতে উৎপাদনের সুযোগ থাকা আছে P, Q, R, যার মধ্যে P এবং R মানে 10 একক, Q মানে 20 একক। যেহেতু আমার দোনোটাতে উৎপাদন করার সুযোগ আছে, দোনোটা সমউৎপাদন রেখায় যাওয়ার সুযোগ আছে, তাহলে আমি অবশ্যই যেহেতু আমি যুক্তিশীল উৎপাদনকারী, যেহেতু যুক্তিশীল, এই যে বলা হয়েছে উৎপাদনকারী অবশ্যই যুক্তিশীল আচরণ করবে। মানে সে লাভ লোকসান বুঝে, ভালো মন্দ বুঝে। তাই সে অবশ্যই Q বিন্দুতে EP2 সমউৎপাদন রেখায় 20 একক উৎপাদন করবে সর্বোচ্চ। P এবং R বিন্দুতে করবে না। দেখা যাচ্ছে এই Q বিন্দুতে সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখা পরস্পর স্পর্শক। তাহলে এখানে আমরা বলতে পারি সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখার স্পর্শ বিন্দু কিউতে একজন উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে। আমি যা বলেছি সবগুলো কথা এখানে আছে, আর বলার দরকার নেই, তোমরা পড়লেই বুঝবা। দেখো, সুতরাং দেখা যাচ্ছে সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখার স্পর্শক বিন্দুতে উৎপাদনকারী ভারসাম্য লাভ করে। এই সমখরচ রেখা মানে এবি সমখরচ রেখা দুটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে PL/PK। সমখরচ রেখার ঢাল দুটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে। যে সমউৎপাদন রেখা EP2 দুটি উপকরণের প্রান্তিক বদলের হার, এই যে দেখতে পাচ্ছি আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সমউৎপাদন রেখার ঢাল দুটি উপকরণের প্রান্তিক কারিগরি বদলের হার নির্দেশ করে MRTSL কে। সমখরচ রেখার ঢাল দুটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে। তাহলে দেখা যাচ্ছে এই যে স্পর্শ বিন্দুতে যেখানে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পরকে স্পর্শ করেছে সেখানে তাদের ঢালও পরস্পর সমান। অর্থাৎ MRTSL কে সমান PL/PK। MRTSL কে হচ্ছে সমউৎপাদন রেখার ঢাল, PL/PK হচ্ছে সমখরচ রেখার ঢাল। তাহলে ভারসাম্যের একটা শর্ত পাওয়া গেল। ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখার ঢাল এবং সমখরচ রেখার ঢাল পরস্পর সমান হবে। গেল।
কিন্তু উৎপাদন রেখা এবং খরচ রেখা স্পর্শক হলেই উৎপাদনকারী ভারসাম্য অবস্থায় পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা নেই। আরেকটা সত্য আছে, ভারসাম্যের জন্য MRTSL কে সমান PL/PK অর্থাৎ সমখরচ রেখা এবং উৎপাদন রেখা পরস্পর স্পর্শক হবে। এটা একটা প্রয়োজনীয় সত্য মাত্র, পর্যাপ্ত সত্য নয়। পর্যাপ্ত সত্য হচ্ছে স্পর্শক বিন্দুতে উৎপাদন রেখা উত্তল হবে। আবার বলছি, স্পর্শক বিন্দুতে উৎপাদন রেখা উত্তল হবে, ক্রমহ্রাসমান হবে। এই যে দেখো, এই যে স্পর্শ বিন্দু, এইখানে উৎপাদন রেখাটা ক্রমহ্রাসমান অথবা উত্তল, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান অথবা উত্তল। এটাই হচ্ছে পর্যাপ্ত সত্য, অর্থাৎ শুধু স্পর্শক হলেই হবে না, স্পর্শ বিন্দুতে উৎপাদন রেখা ক্রমহ্রাসমান হতে হবে অথবা মূল বিন্দু থেকে উত্তল হবে। এই দুটো শর্ত পূরণ সাপেক্ষে একজন উৎপাদনকারী ভারসাম্য লাভ করে। তাহলে উৎপাদনকারীর ভারসাম্য দুটো সত্য, একটা প্রয়োজনীয় সত্য, একটা পর্যাপ্ত সত্য। প্রয়োজনীয় সত্য হচ্ছে উৎপাদন রেখা এবং সমখরচ রেখা স্পর্শক হতে হবে, অর্থাৎ দুইটার ঢাল পরস্পর সমান হবে এবং স্পর্শ বিন্দুতে উৎপাদন রেখা উত্তল হবে বা MRTSL কে ক্রমহ্রাসমান হবে। MRTSL কে মানে হচ্ছে এই যে দুইটা পণ্যের প্রান্তিক কারিগরি বদলে, হ্যাঁ, মাঝে মধ্যে এটা মানে কি সেটাও আসে, পূর্ণরূপ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। তাহলে একজন উৎপাদনকারী সর্বনিম্ন খরচে কিভাবে সর্বোচ্চ উৎপাদন করতে পারে সেটা আমরা চিত্রের সাহায্যে দেখলাম, এবং এটাই আমরা বুঝতে পারলাম যে ওই বিন্দুই ভারসাম্য বিন্দু হবে যেখানে সমুৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর স্পর্শক হবে। স্পর্শক বিন্দুতে সমুৎপাদন রেখা এবং সমখরচ রেখার ডাল পরস্পর সমান হবে এবং সমুৎপাদন রেখা মূল বিন্দু থেকে উত্তল হবে অথবা MRTSL কে ক্রমহ্রাসমান হবে। এইটুকু বলেই আমরা উৎপাদনকারী এক ধরনের ভারসাম্য ব্যাখ্যা করতে পারলাম। এখন আরেক ধরনের ভারসাম্য আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন খরচে উৎপাদন নির্ণয়। বিষয়টা কিরকম? সর্বনিম্ন খরচে উপকরণ সংমিশ্রণ নির্ণয়। এটার মানে হচ্ছে তোমাকে অর্ডার দেওয়া হয়েছে 20 কেজি মিষ্টি উৎপাদন করতে হবে। কয় কেজি? এখন এই 20 কেজি মিষ্টি উৎপাদন তুমি 800 টাকায়ও করতে পারবা, 1000 টাকায়ও করতে পারবা। তুমি যদি উৎপাদনকারী হও, তোমার কাছে যদি অপশন থাকে 800 টাকায় উৎপাদন করা, 1000 টাকায় উৎপাদন করা, কারণ তুমি কোনটাতে উৎপাদন করবা? তুমি অবশ্যই 800 টাকা দিয়ে উৎপাদন করবা, কারণ তুমি কম খরচে 20 কেজি টার্গেট পূর্ণ করবে। এটাকে বলা হয় সর্বনিম্ন খরচে উৎপাদন নির্ণয়। অর্থাৎ এইখানে তোমার উৎপাদনের পরিমাণটা ফিক্সড, খরচটা তোমার কাছে অপশন আছে। উৎপাদনের পরিমাণ জানা থাকলে উৎপাদনকারী সবচেয়ে কম খরচে তা উৎপাদন করতে চায়। একটি উৎপাদন রেখা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করে। উৎপাদনকারীর উদ্দেশ্য থাকবে সবচেয়ে কম খরচে উৎপাদন করা। অনিয়মিত সত্য কি? উৎপাদনের পরিমাণ নির্দিষ্ট এবং জানা আছে। তো আমি কি 10 কেজি উৎপাদন করব না 20 কেজি উৎপাদন করব সেটা জানা আছে। দুইটা উপাদান আছে, একটা শ্রম, একটা মূলধন। উপকরণ সমূহের দাম স্থির থাকবে, প্রযুক্তি জ্ঞান স্থির থাকবে, উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করবে। এই চারোটা সেম, শুধু এই একটাই, এই 1 নাম্বারটা এখানে পার্থক্য আছে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সর্বনিম্ন খরচে উপকরণ সংমিশ্রণ এটা কিভাবে করবে একটু দেখে নাও। আমি শুধুমাত্র চিত্রটা ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। ইপি হচ্ছে একটি সমুৎপাদনের রেখা যেটা ফিক্সড উৎপাদন হচ্ছে 10 একক। এই 10 একক আমি 800 টাকা দিয়ে উৎপাদন করতে পারবো, 1000 টাকা দিয়ে উৎপাদন করতে পারবো। দেখা যাচ্ছে ইপি সমুৎপাদনের রেখায় পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, 3টা বিন্দু অবস্থিত। এই 3টা বিন্দুর মধ্যে আমি যে কোনো একটাতে উৎপাদন করতে পারবো। তবে সিডি সমুৎপাদনের রেখা আমার 800 টাকা খরচ নির্দেশ করে, এবি সমুৎপাদনের রেখা 1000 টাকা খরচ নির্দেশ করে। অর্থাৎ আমি এই 10 একক পণ্য উৎপাদন করতে পারবো দুইটা খরচে, একটা 800 টাকা, একটা 1000 টাকা। কিন্তু আমি দেখতে পাচ্ছি 1000 টাকাটা হচ্ছে এবং পি বিন্দুতে,
আর ৮০০ টাকাটা হচ্ছে কিউ বিন্দুতে। যেহেতু আমি উৎপাদনকারী, আমার টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে সবচেয়ে কম খরচে উৎপাদন করে বেশি মুনাফা অর্জন করা। আমি অবশ্যই কিউ বিন্দুটাকে পছন্দ করব। কারণ কিউ বিন্দু সিডি সমখরচ রেখায় অবস্থিত, যেখানে খরচ হচ্ছে ৮০০ টাকা। এই ৮০০ টাকা দিয়ে আমি ১০ একক উৎপাদন করতে পারবো। পি এবং আর বিন্দুতে উৎপাদন করব না। কারণ সেটা এবি সমখরচ রেখায় অবস্থিত। সেখানে খরচ হচ্ছে ১,০০০ টাকা। ১,০০০ টাকা। এবং দেখা যাচ্ছে যেহেতু আমি কিউ বিন্দুতে উৎপাদন করব, এই কিউ বিন্দুতে আমার ইপি সমকলন রেখা এবং সিডি বাজেট রেখা পরস্পর স্পর্শক হয়েছে। তো ভারসাম্যের সত্য কি ছিল? দুটো সত্য। সম উৎপাদন রেখা এবং সমকলন রেখা পরস্পর স্পর্শক হবে। এই সত্যটা কিউ বিন্দু পূরণ করেছে এবং স্পর্শ বিন্দুতে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। এটাও পূর্ণ করেছে। অর্থাৎ একজন উৎপাদনকারী সর্বনিম্ন খরচের মাধ্যমে কিউ বিন্দুতে উৎপাদন করে ভারসাম্য লাভ করবে। এই ব্যাখ্যাগুলো এইখানে বলা হয়েছে, আমি যা বলেছি। দুটো সত্যই পূরণ হয়েছে। প্রয়োজনীয় সত্য, পর্যাপ্ত সত্য। তাহলে একজন উৎপাদনকারী ২ ভাবে ভারসাম্য লাভ করতে পারে, আমরা সেটাই দুটোই দেখলাম। শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করো, আমি একটা বিষয়ের উপর বারবার গুরুত্ব দিচ্ছি। প্রয়োজনীয় সত্য এবং পর্যাপ্ত সত্য। প্রয়োজনীয় সত্য হচ্ছে স্পর্শক হবে সমকলন রেখা এবং সমুৎপাদন রেখা। পর্যাপ্ত সত্য হচ্ছে সমুৎপাদন রেখা মূলবিন্দুর থেকে উত্তল হবে। এখন একজন উৎপাদনকারীর ভারসাম্যের জন্য এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ কিনা এটা একটু আমরা দেখব। প্রশ্নটা কিরকম? আমার দুটো কোয়েশ্চেন শেষ। একজন উৎপাদনকারী কিভাবে ভারসাম্য লাভ করবে? তোমাদেরকে যেকোনোভাবে আসতে পারে। দেখাও যে একজন উৎপাদনকারী ভারসাম্য অ একজন উৎপাদনকারী ভারসাম্য আলোচনা করো বলে যেকোনো ২ টা অথবা যেকোনো একটা আলোচনা করতে পারবা। যদি তোমাকে ফিক্সড করে দেয় সর্বনিম্ন খরচে একজন উৎপাদনকারী ভারসাম্য আলোচনা করো, এটা আলোচনা করবা। অথবা যদি বলে সর্বোচ্চ নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন, তখন এই চিত্র দিয়ে আলোচনা করবা। কিন্তু প্রশ্ন যদি হয় এরকম, কিরকম সেটা? একজন উৎপাদনকারীর ভারসাম্যের জন্য প্রয়োজনীয় সত্য সমুৎপাদন রেখা এবং সমকলন রেখা স্পর্শক। এটা হলে হবে না। পর্যাপ্ত সত্য অর্থাৎ স্পর্শক বিন্দুতে সমুৎপাদন রেখা উত্তল হতে হবে। যদি এরকম কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন দেয়, তখন তোমাকে উত্তরটা কিভাবে দিতে হবে সেটা একটু দেখে নাও। এই চিত্র দিয়ে উত্তর দিতে হবে। আমি আবার বলছি, দেখাও যে শুধুমাত্র স্পর্শক হলেই সমুৎপাদন রেখা এবং সমকলন রেখা স্পর্শক হলে ভারসাম্য লাভ করবে না উৎপাদনকারী। স্পর্শক বিন্দুতে সমুৎপাদন রেখা উত্তল হতে হবে, এটা প্রমাণ করো। প্রমাণটা হচ্ছে এটা। এই যে চিত্রে ভূমি অক্ষ, শ্রম, লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। সিডি সমকলন রেখায় ৮০০ টাকা এবং এবি সমকলন রেখায় ১০০ টাকা নির্দেশ করে। ১,০০০ টাকা, এটা ভুল ১০০ দিয়ে ফেলছে। এটা অবশ্যই ১,০০০ হবে। ইপি হচ্ছে একটি সমউৎপাদন রেখা। ইপি সমউৎপাদন রেখায় ১০ একক উৎপাদন নির্দেশ করে। দেখো এই ইপি সমউৎপাদন রেখাটা একটু চালাকি করে এই বিন্দুতে অবতল করা হয়েছে, এই বিন্দুতে উত্তল করা হয়েছে। ভালো করে বুঝে নাও। তাহলে এই ইপি সমউৎপাদন রেখার পি বিন্দুতে ১০ একক উৎপাদন করতে গেলে এবি সমকলন রেখা অনুযায়ী আমার ১,০০০ টাকা খরচ হবে। যেহেতু আমার উৎপাদন ফিক্সড ১০ একক। আমি যদি পি বিন্দুতে উৎপাদন করি ১,০০০ টাকা খরচ হবে। কিন্তু আমি এই ১০ একক যদি কিউ বিন্দুতে উৎপাদন করি, আমার খরচ হবে ৮০০ টাকা। তাহলে তোমরাই বলো, আমি যদি উৎপাদনকারী হই বা তুমি যদি উৎপাদনকারী হও, পি এবং কিউ থেকে কোন বিন্দুটাকে তুমি পছন্দ করবা? অবশ্যই কিউ বিন্দুকে পছন্দ করবা। কারণ ইপি সমউৎপাদন রেখার মাধ্যমে সর্বোচ্চ ১০ একক উৎপাদন, সর্বনিম্ন ৮০০ টাকা খরচে শুধুমাত্র কিউ বিন্দুতে উৎপাদন করা যায়, যেখানে সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখা পরস্পর স্পর্শক এবং অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে এবং স্পর্শ বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল।
স্পর্শ বিন্দুতে সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল। এই যে উত্তল, এটাকে বলা হয় উত্তল। এই যে কিন্তু পি বিন্দুতে সমুৎপাদন রেখা এবং সমকলস রেখা পরস্পর স্পর্শক হলেও সমুৎপাদন রেখা অবতল। তাই পি বিন্দু ভারসাম্য বিন্দু হবে না, কিউ বিন্দু ভারসাম্য বিন্দু হবে। তাই বলা যায় শুধুমাত্র সমুৎপাদন রেখা এবং সমকলস রেখা স্পর্শক হলেই উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে না। অবশ্যই স্পর্শক বিন্দুতে সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হতে হবে। এই ব্যাখ্যাটা এখানে সংক্ষেপে বলা আছে। তো আশা করি আমরা সংক্ষেপে অল্প কথায় স্বাভাবিকভাবে একজন উৎপাদনকারী যে দুভাবে ভারসাম্য লাভ করতে পারে সেটা আলোচনা করেছি। উৎপাদনকারী ভারসাম্য কাকে বলে সেটা আলোচনা করেছি। উৎপাদনকারী ভারসাম্য প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত সেটা জেনেছি। আবার প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত দুটো পূরণ হলেই শুধু ভারসাম্য লাভ করবে সেটা আলোচনা করেছি। এবার তোমাদের পরীক্ষায় যেটা আসে তোমরা সেটাই উত্তরটা করবা। আরেকটা দেখো, উৎপাদকের ভারসাম্যের গাণিতিক ব্যাখ্যা, এটাও পরীক্ষায় আসতে পারে। গাণিতিকভাবে উৎপাদনকারী ভারসাম্য আলোচনা করো। যদি এই কোয়েশ্চেনটা আসে আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যেহেতু গাণিতিক বিষয় একটা পুরো ক্লাস লাগবে, আমার সময়ও লাগবে। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি আর কি। ক্লাস সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন আছে? ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন আছে তোমাদের? তোমরা কি আবার শুনতে পাচ্ছ? হ্যালো? আহ আমার শোনা যাচ্ছে? তোমাদের কোনো ভয়েস আমি শুনতে পারতেছি না। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমার মনে হয় আমি চেষ্টা করেছি তোমাদেরকে বিষয়টা সাবলীলভাবে বোঝানোর। আমি আজকে কিন্তু ওই লিখে বুঝাই নাই। কারণ লিখতে গেলে এই বিশাল বিষয়গুলো অনেক সময় যাবে। তাই আমি সরাসরি পিডিএফ থেকে শেয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি লাইন বাই লাইন। আশা করি চিত্রটা তোমরা আঁকতে পারবা। অত কঠিন চিত্র না। কয়েকবার চেষ্টা করলে হয়ে যাবে। আ যদি আমি ৩ টা প্রশ্ন আলাদা আলোচনা করতে যেতাম আমার ৩ টা ক্লাস লাগতো। যার কারণে আমি সরাসরি পিডিএফ থেকে আলোচনা করে একটু শেষ করে দিয়েছি। যেহেতু তোমাদের সময় কম, আবার আমিও ক্লাস অনেকদিন নিতে পারি নাই। এই মুহূর্তে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, নাহলে আমরা ক্লাসটা শেষ করি। কি বলো? আমি তোমাদেরকে একটা রুটিন দিয়েছি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই রুটিনটা মেইনটেইন করো। তোমরা একটু খেয়াল করবা। তোমাদের আগের রেকর্ড ক্লাসগুলো আমি আলাদা একটা Facebook গ্রুপ খুলে ওইখানে ইনশাআল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।